কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা আজকে পদার্থবিজ্ঞানের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেইটা একদমই তোমাদের জন্য নতুন একটা চ্যাপ্টার। কারণ তোমরা 9-10 যে শব্দ তরঙ্গ চ্যাপ্টারটা পড়ছিলে সেই চ্যাপ্টারে আরো অনেক ইলাবোরেট ভার্সন যেটা সম্পূর্ণই নতুন থিওরি লাগবে তোমাদের কাছে। যে সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি, যে এই চ্যাপ্টারটা আছে পর্যায়বৃত্ত গতি। এরপরে আরেকটা চ্যাপ্টার আছে, তোমরা জানো আশা করি, যে তরঙ্গ নামের চ্যাপ্টারটা। এই দুইটা চ্যাপ্টারই খুবই বেশি গুরুত্বপূর্ণ তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পেপারের এবং যথেষ্ট কঠিন দুইটা চ্যাপ্টার। অনেক ছেলে মেয়েদেরই খুবই সমস্যা আছে যে এই চ্যাপ্টার দুইটার ভাইয়া কিছুই বুঝি না, যে বা বুঝলেও ম্যাথগুলো করতে পারি না। আবার এই চ্যাপ্টারের সমীকরণগুলো এতটাই নতুন আর এতটাই জটিল যে আসলে মনে রাখা এবং অ্যাপ্লাই করাটা খুব কঠিন হয়ে পড়ে। তাই আমরা আশা করি চেষ্টা করব যে এই লেকচারগুলো দেখার পরে তোমরা এই লেকচারগুলো থেকে সম্পূর্ণ চ্যাপ্টার সম্পর্কে একটা ভালো ধারণা করতে পারবা এবং সেইটা তোমরা কিভাবে কাজে লাগাবা, কিভাবে তোমরা সেটাতে ভালো করে কোয়েশ্চেন সলভ করবা, সেই সব কিছু তোমরা পারবা আশা করি। এখন প্রথম কথা হইলো, এই পর্যায়বৃত্ত যে গতিটা আছে এটা আসলে বিষয়টা কি। অনেকেরই চিন্তা যে এই চ্যাপ্টারটা পড়ার পরও যারা হয়তো আগে পড়ছো বা পড়বা, তাদের অনেক সময় মনে হতে পারে এই চ্যাপ্টারটা হয়তো তরঙ্গ নিয়ে আলোচনা করতেছে। কিন্তু তরঙ্গ নিয়ে কখনোই না, এটা আসলে তরঙ্গ কি জাতীয় গতিতে প্রবাহিত হয় সেই গতিটা সংক্রান্ত আলোচনা করতেছে। এখন এই আমরা যদি শুরু করি আজকে পর্যায়বৃত্ত গতি। পর্যায় গতিটা মানে তোমাদের দৈনন্দিন জীবনে একদমই সংযুক্ত। কারণ তোমাদের প্রত্যেকের জীবনে একই কাজ, কিছু কিছু কাজ আছে যেগুলো কি বারবার করা লাগে। কি করা লাগে? বারবার করা লাগে। যেমন তোমরা প্রতিদিন সকালবেলা স্কুলে হয়তো বা কলেজে 9টার দিকে বা 10টার দিকে যাওয়া লাগতো, এখন হয়তো যাওয়া লাগতেছে না, যাই হোক। কিন্তু একটা সময় ছিল কি, নির্দিষ্ট একটা সময় তুমি কলেজে যেতা, কলেজ থেকে গিয়ে তারপরে আবার কলেজ কমপ্লিট করে আবার বাসায় আসতে, একটা সার্কেল। বা তোমার যদি কলেজটা এখানে হয়, তোমার বাসা মনে করো এখানে বাসা, আর এইখানে হয়তো তোমার বিশেষ কোনো কাজ আছে, সেই কাজে তুমি প্রতিদিনই যাও। এখন অনেকের অনেক কাজ থাকতে পারে, যাই হোক, তুমি কাজ করো কি, প্রতিদিন এই বাসা থেকে যাও কলেজে, কলেজ থেকে বিশেষ কাজ করতে যাও এইখানে, এইখানের থেকে আবার কোথায়? বাসায়। দেখো, এইটা কি প্রত্যেক দিনের তোমার কি একটা রুটিন, যে বাসা থেকে তুমি 9টার দিকে বের হবা, 9টার দিকে বের হয়ে কলেজ করার পরে 12টার দিকে বা 1টার দিকে কলেজ করে আবার ওইখানে যাবো, ওইখান থেকে 1 ঘন্টা থাকার পরে আবার এখানে বাসায় আসো। এখন মনে করো এই জিনিসটা কি একটা সার্কেলের মতো মনে হচ্ছে, যে কাজটা তোমার সার্কেল না, কিন্তু পদ্ধতিটা বা কাজের প্রক্রিয়াটা কি একটা গতি, যে বৃত্তাকার গতি, যে এইটার পরে এইটা একটা নির্দিষ্ট সময় পর পর হচ্ছে। যেমন আরো মনে করো হতে পারে কি, একটা ছেলে, যে একটা সিঁড়ি আছে, সেই সিঁড়িতে একবার উপরে উঠে একবার নিচে নামে, একবার উপরে উঠে একবার উপরে উঠে নিচে নামে, উপরে উঠে নিচে নামে। একটা ছেলে সিঁড়িতে উঠতেছে নামতেছে উঠতেছে নামতেছে, হয়তো সে 2 সেকেন্ড পর পর উপরে উঠতেছে আবার নিচে নামতেছে, উঠতে উঠতেছে নিচে নামতেছে। অনেকের এই ধরনের খেলাধুলা করার অভ্যাস আছে আশা করি, যে এই যে এই কাজটা করতেছে সেটাও কিন্তু একটা পর্যায়বৃত্ত গতির মধ্যেই পড়ে। তারপরে তোমরা যদি চিন্তা করো অনেকে, যে একটা পেন্ডুলিয়াম, যে এই পেন্ডুলিয়াম একবার এই পাশে আমি তুলে ছেড়ে দিলাম, তারপরে এটা এদিকে আসতেছে এদিকে আসতেছে এদিকে আসতেছে এদিকে আসতেছে, বারবার দুলতেছে, মানে একই গতিপথ বরাবর বারবার যাচ্ছে। বারবারই যখন যায় সেই বিষয়টাকে কি বলা হয়? পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে দুইটা জিনিস থাকে, যে নিয়মিত নিয়মিত সময় পর পর একই বিষয় রিপিট হওয়া। এই বিষয়টা কি? পর্যায়বৃত্ত। এখন এই রিপিট হওয়াটা যদি একটা গতিশীলতাকে প্রকাশ করে বা একটা গতিপথকে প্রকাশ করে, তাহলে কি সেটা পর্যায়বৃত্ত গতি। তাহলে চ্যাপ্টারটার নাম আমরা লিখি পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। এখন আমরা যে এই পর্যায়বৃত্ত গতি সংক্রান্ত হালকা পাতলা একটা ধারণা পাইলাম, যে একই কাজ যদি ভাই বারবার করি তাহলে সেটাই কি আমাদের পর্যায়বৃত্ত গতি। যেমন আমি কলেজে যাই, বাসা থেকে কলেজে যাই, কলেজ থেকে মনে করো প্রাইভেটে বা টিউশনিতে, বা মনে করো কোনো ওই ওই কোনো তোমার জরুরি কোনো কাজ আছে, সেই কাজে তুমি যাও, কিন্তু সেটা প্রতিদিনের কাজ। সেই বা একই কাজ বারবার সার্কেল আকারে করাটাই কি পর্যায়বৃত্ত গতির মধ্যে অন্তর্ভুক্ত। এখন এই পর্যায়বৃত্ত গতিটা কে আমরা যদি একটা গ্রাফের মাধ্যমে প্রকাশ করি, সিম্বল, কোনো আমরা কঠিন কিছুতে যাচ্ছি না, জাস্ট তোমরা একটা ধারণা পাচ্ছ এই মাত্র, যে কিসের গ্রাফ, যে এই যে একটা ছেলে একটা সিঁড়ির উপরে উঠতেছে,
আবার নামতেছে, এই বারবার উঠতেছে নামতেছে। এই বিষয়টাকে যদি আমরা একটা গ্রাফের মাধ্যমে প্রকাশ করি, যে এই যে এইখানে মনে করো সময়, এইদিকে সময় যাচ্ছে আর এইদিকে সে সিঁড়িতে একটা নির্দিষ্ট হাইটে উঠতেছে নামতেছে। প্রথমে সে 2 সেকেন্ড ভূমিতে ছিল, এই যে ভূমিতে ছিল, তারপরে আবার দেখো সিঁড়ির উপরে উঠলো 2 সেকেন্ড, তারপরে আবার হচ্ছে ভূমিতে আসলো, এই যে ভূমিতে 2 সেকেন্ড, তারপরে আবার হচ্ছে সিঁড়ির উপরে 2 সেকেন্ড। এই যে এইভাবে সে কি করতেছে, এইখানে মনে করো 2, 4, 6, 8 এইভাবে সেকেন্ড যাচ্ছে, যে 2 সেকেন্ড সে ভূমিতে থাকে, 2 সেকেন্ড উপরে থাকে, ভূমিতে থাকে উপরে থাকে, ভূমিতে থাকে উপরে থাকে। এইভাবে দেখো সার্কেল আকারে থাকাটাও কিন্তু একটা পর্যায়বৃত্ত গতির অন্তর্ভুক্ত। তারপরে আমরা এটা একটা সিম্পল একটা ধারণা পেলাম যে আচ্ছা এইভাবেও কিন্তু পর্যায়বৃত্ত গতিকে প্লট করে দেখানো যায়, যে হচ্ছে গ্রাফের মধ্যে দেখানো যায়, সম্ভব। এরপরে আমরা যদি একটু চিন্তা করি, আর একটু যদি চিন্তা করি যে এই পর্যায়বৃত্ত গতিটা আমাদের জীবন আর কোথায় কোথায় আছে, তোমরা একদম সিম্পলি যদি দেখো যে একদম সিম্পলি যে হচ্ছে তোমরা মনে করো একটা সুতার মধ্যে একটা পাথর খণ্ড বাঁধলা, এভাবে বেঁধে তুমি এভাবে ঘুরাচ্ছ, দেখো বারবার কিন্তু সেই পাথরটা এইভাবে ঘুরে 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 আসতেছে। কেমন পথে? বৃত্তাকার পথে। কেমন পথে? বৃত্তাকার পথে। তার মানে এই যে পাথর খণ্ড ঘুরানো, এটা কেমন পর্যায়বৃত্ত গতি? বৃত্তাকার পর্যায়বৃত্ত গতি। তারপরে যদি তুমি আরো একটা চিন্তা করো যে একটা স্প্রিং আছে, সেই স্প্রিংটা নর্মালি কিভাবে থাকে? এইভাবে থাকে, নর্মালি এইভাবে থাকে। তুমি এটাকে টানে বড় করার পরে দেখা গেল সেইটা এতটুকু হয়ে গেল। তারপর এই জিনিসটা আবার, এইটা কিন্তু আবার ব্যাকওয়ার্ড হয়ে এইখানে আসছে, কিন্তু এইখানে এসেই কিন্তু থেমে যায়নি, সেটা আরো একটু সংকুচিত হয়ে গেছিল। এই যে এইভাবে আরো সংকুচিত হয়ে যায়, তারপর আবার সেটা এই পজিশনে আসছে। মানে এটা আমাদের প্রথম পজিশন ছিল, এই প্রথম পজিশনের থেকে একবার বড় করে আমি ছেড়ে দিছি, তারপর আবার বড় হয়ে এই স্বাভাবিক পজিশনে আসে, আবার কি এই ছোট পজিশনে চলে গেছে। এটা কিসের ক্ষেত্রে আমরা দেখতেছি? স্প্রিং এর ক্ষেত্রে। তাহলে এই জিনিসটা কি দেখো, এইটা কেমন ভাবে ঘুরতেছিল, এটার গতিপথটা কেমন ছিল? বৃত্তাকার ছিল। আর এটার গতিপথটা কেমন দেখো, পর্যায়বৃত্ত গতিটা, এটা কিন্তু সরল রৈখিক। তার মানে স্প্রিং এর যে দেখো, স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং এর সংকোচন প্রসারণ যাকে বলে, সংকোচন প্রসারণ, এটা কেমন? যে সরল রৈখিক পর্যায়বৃত্ত গতি। কেমন? সরল রৈখিক। দেখো এইটা কিন্তু খালি এই যে এই বরাবর আসতেছে আবার এই বরাবর যাচ্ছে, এটা কিন্তু আর বৃত্তাকারে ঘুরতেছে না, সেজন্য এটাকে সরল রৈখিক বৃত্তাকার গতি। এখন ভাই আমি যদি তোমাকে আরেকটা কোয়েশ্চেন করি, যে এইখানে আমাদের এই যে সান মামা আছে, সান মামাকে আশা করি চিনো, নাকি সূর্য মামা বলো তোমরা, যাই হোক। এখন দেখো এই সান মামা কে কেন্দ্র করে আমাদের আর্থ বা আমাদের প্রাণের যে পৃথিবী আছে, সেই পৃথিবীকে চক্রাকারে ঘুরতে আসে। এখন তোমরা বলো যে এই যে পৃথিবীটা ঘুরতেছে, এটা কি একটা নির্দিষ্ট সময় পরপর না? কতদিন পরপর? 365 দিন পরপর। যারা একটু পাকনা পুকনা পোলাপানা শহর আবার চিন্তা করবা যে হচ্ছে 365 দিন 6 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড আরো হাবি যাবি, সেটা তোমাদের ব্যাপার। আমি জাস্ট নর্মালি বলতেছি এটা কতদিন পরপর ঘুরে আসে? 365 দিন পরপর ঘুরে আসে। আচ্ছা ভাই 365 দিন পরপর এটা কেমন পথে ঘুরে আসে? অনেকে বলবো ভাই এটা বৃত্তাকার পথে ঘুরে আসে, কিন্তু তারা একটু ওই পাকনা পোলাপানের সাথে থেকে শুনে নিও, এটা কি আসলে বৃত্তাকারের পথে ঘুরে নাকি? এটা আসলে কেমন আকারে ঘুরে? উপবৃত্তাকার। কেমন আকারে? উপবৃত্তাকার। তোমরা আশা করি অনেকে শুনছো বা শুনে নিবা যে পৃথিবীকে, এই যে সূর্যকে এটা মনে করো, যারা মহাকর্ষ চ্যাপ্টারটা পড়ছো তারা জানো যে সূর্যকে একটা হচ্ছে উপকেন্দ্রে রেখে পৃথিবী ঘুরে। আর উপবৃত্তের কেন্দ্র আসলে কয়টা হয়? উপবৃত্তের কেন্দ্র আসলে 2টা বা উপকেন্দ্র 2টা, যের মধ্যে যে কোনো একটার মধ্যে সূর্যকে রেখে পৃথিবী যেভাবে ঘুরে আসে, কেমন আকারে পথে? উপবৃত্তাকার। এটাও তো একটা পর্যায়বৃত্ত গতি, অবশ্যই একটা পর্যায়বৃত্ত গতি। তাহলে এই পর্যায়বৃত্ত গতিটা কেমন পর্যায়বৃত্ত? সূর্য পৃথিবী, এটা কেমন? উপবৃত্তাকার পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি।
আচ্ছা, তার মানে ভাই বুঝলাম মোটামুটি একটা জ্যামিতিক আকারে যদি থাকে, যে বৃত্তাকার বা সরল রৈখিক বা উপবৃত্তাকার, এমন পথে যদি এমন পথে যদি কোনো মানে বস্তু ঘুরে বেড়ায় একটা নির্দিষ্ট টাইম পর পর, তাহলে মেবি সেটা পর্যায়বৃত্ত গতি। না ভাইয়া, এটা আসলে জ্যামিতিক আকার হতে হবে এমন কোনো কথা নেই, জ্যামিতিক আকার হতেই হবে এমন কোনো কথা নাই। এটা যে কোনো আকার হতে পারে, তোমার খালি কথা হলো একটা নির্দিষ্ট টাইম পর পর ওই পুরো সার্কেলটা ঘুরে আসতে হবে, পুরো চক্রটা। সার্কেল মানে বৃত্ত না, সার্কেল মানে চক্রটা ঘুরে আসতে হবে। যেমন ঘটনাটা এমনও হতে পারে যে এইটা একটা সুতা তুমি ফালায় রাখছো যে টেবিলের উপর, সেই টেবিলের উপরে সুতাটা ফালানোর পরে সুতার উপরে মনে করো তুমি ফেরোমন হরমোনটা লাগাই দিছো কিছুটা পিঁপড়ার জন্য। পিঁপড়া তো আর বোকা না, পিঁপড়াকে বললে তো আর এই সুতার মধ্যে হাঁটা শুরু করবে না। পিঁপড়াকে অবশ্যই কোনো লোভ লালসা দিতে হবে। কি দিছো তুমি? ফেরোমন হরমোনটা দিছো, দিয়ে তুমি হচ্ছে এর মধ্যে একটা পিঁপড়াকে এই হাঁটতে পাঠাই দিছো। পিঁপড়া এখন কি করে, একটা পিঁপড়া কি কোনো মানে মোটরসাইকেল নিয়ে দৌড়ায় নাকি? না, অবশ্যই না। পিঁপড়া দৌড়ায়ও না, হাঁটেও না, পিঁপড়াটা নির্দিষ্ট গতি বজায় রেখে সবসময় চলাচল করে। সে আস্তে আস্তে এদিকে 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 থেকে আসলো, আসে দেখে তাও সে তার কাঙ্ক্ষিত যে ফেরোমন হরমোনটা কোথায় থেকে আসছে সেটা খুঁজে পাচ্ছে না। সে আবার কি করলো, আবার ঘুরতেই আসে ঘুরতেই আসে ঘুরতেই আসে ঘুরতে আসে। এইখানে কি কোনো জ্যামিতিক আকৃতি আসলে তৈরি হয়েছে? তৈরি হয়নি। কিন্তু এটা কি নির্দিষ্ট সময় পর পর যেহেতু পিঁপড়া বোকার মতো ঘুরতেই আসে, সেই জন্য এটাও কি, এটা একটা পর্যায়বৃত্ত গতি। এই জিনিসটা মাথায় রাখবা। তার মানে কি, পর্যায়বৃত্ত গতি হওয়ার একটা যে সংজ্ঞাটা আছে, সেই সংজ্ঞাটা তোমরা একটু লিখে নিবে। যে সংজ্ঞাটা হচ্ছে, কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে, ভালো করে, যদি কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি তার গতিপথের এটি তার গতিপথে কোনো নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। তাহলে আমরা কি বলতেছি, যে এইটাই যদি দেখি যে কোনো একটা গতিশীল বস্তু কণা, এটা ধরে নিই কণা, গতিশীল বস্তু কণা, এটি যদি এর গতিপথকে একটি নির্দিষ্ট সময় পর পর এই গতিপথ, এটা পুরোটা গতিপথ না, এটি পুরো গতিপথটাকে নির্দিষ্ট সময় পর পর যে একটা নির্দিষ্ট দিক থেকে বা একই দিক থেকে অতিক্রম করে, এটা বারবার এইভাবে অতিক্রম করছে, আবার উল্টা দিকে যাচ্ছে না, কিন্তু বারবার এইভাবে পৃথিবীকে সূর্যকে মানে ঘুরতেছে। একই দিক থেকে যদি অতিক্রম করে, তাহলে তাকে কি বলে? তাহলে সেই গতিটাকে পর্যায়বৃত্ত গতি বলে। আশা করি তোমরা মোটামুটি লিখে নিতে পারছো। যদি লিখে নিতে নাও পারো, এটা যে কোনো বইয়ের মধ্যে আছে, তোমরা সেখান থেকে দেখে নিও। আর এই পর্যায়বৃত্ত গতিটাকে আবার তোমরা যদি চিন্তা করো একভাবে, যে পর্যায়বৃত্ত গতিটাকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় স্থানিক পর্যায়বৃত্ত গতি, আরেকটা হচ্ছে কালিক পর্যায়বৃত্ত গতি। কালিক মানে তো বুঝতেই পারতেছো, কালিকের ইংলিশটা হচ্ছে টেম্পোরাল। এখন আর স্থানিকের ইংলিশটা হচ্ছে, স্থানিকের ইংলিশটা আমি নিজেই ভুলে গেছি, থামো এক সেকেন্ড দেখে নিই একটু। স্পেশিয়াল স্প্যাশিয়াল স্প্যাশিয়াল নাকি শিয়াল, তোমরা হচ্ছে সেই শিয়ালটা দেখে নিও। স্প্যাশিয়াল, যাই হোক, এটা হচ্ছে স্থানিকের, আর কালিকের হচ্ছে টেম্পোরাল। এখন দেখো, এই স্থানিক পর্যায়বৃত্ত গতিটা কেমন, যে হচ্ছে একটা নির্দিষ্ট স্থানকে বারবার অতিক্রম করতেছে, যেমন এই যে একটা পেন্ডুলিয়াম যদি তুমি দেখো, পেন্ডুলিয়াম কি বারবার এদিকে যাচ্ছে, আবার ওদিক থেকে আসতেছে, আবার ওদিক থেকে যাচ্ছে, আসতেছে, বা একটা দোলনা, এই সব জিনিসগুলো কি। বা আরেকটা তোমার হইতে পারে যে সাগরের ঢেউ কিন্তু বারবার কি আসে, পানি আসলো, তারপরে আবার চলে গেল, আবার সেই পানি আসলো, আবার চলে গেল, আবার সে পানি আসলো। এইটা কি একটা আমাদের স্থানের কি পরিবর্তন ঘটতেছে না? এই যে এই স্থানিক মানে পর্যায়বৃত্ত গতি, তাহলে এইটাও কি এক ধরনের পর্যায়বৃত্ত গতি। সেটার বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না, তাও তোমাদের যারা মেডিকেলের জন্য বেশি আগ্রহী, তাদের আবার মাঝে মধ্যে এই সব কোয়েশ্চেন আসে, যে নিচের ঘন্টে স্থানিক পর্যায়বৃত্ত গতির উদাহরণ, নিচের কোনটি কালিক পর্যায়বৃত্ত গতির উদাহরণ। এটা বিশেষ করে তোমরা যে আমির হোসেন স্যারের যে বইটা আছে বা ইসাক স্যারের যে বইটা আছে, সেই বইটাতে তোমরা খুব সুন্দর করে কিছু উদাহরণ আছে, সেইগুলো তোমরা একটু কষ্ট করে দেখে নিবা।
আর এই কালিক পর্যায়বৃত্ত গতির যেটা আছে, এই যে সূর্য পৃথিবীর যে গতিটা আছে কালিক পর্যায়বৃত্ত গতি, বা হচ্ছে আরো তুমি যদি এই যে আমরা যে এই কথাগুলো বললাম যে একটা তুমি নির্দিষ্ট টাইম পর পর স্কুলে যাও বাসায় আসো, স্কুলে যাও বাসায় আসো, এই সব বিষয়গুলোও কি কালিক পর্যায়ক্রমিক গতির অন্তর্ভুক্ত। এখন এখন যদি আমরা দেখি যে ভাই আচ্ছা অপর্যায়বৃত্ত গতি নিয়ে অনেক কিছু বুঝলাম, এখন বলেন এগুলা দিয়ে আসলে কি কোনো কাজ আছে নাকি, কোনো ম্যাথমেটিক্স কিছু আছে নাকি, বা হচ্ছে কোনো এটা দিয়ে আমরা সামনে কি করব এখন সেটা বোঝান। আর সেটা বলতেছি, থামো। এখন দেখো যে আমরা এইখানে তাইলে আমি যে তিনটা টাইপের পর্যায়বৃত্ত গতি দেখলাম, যে একটা বৃত্তাকার পর্যায়বৃত্ত, এই তিনটা কিন্তু উদাহরণ খুবই বেশি গুরুত্বপূর্ণ, এগুলো এমসিকিউ সত্যি সত্যি আসে, অনেকবার আসে। যে একটা কি বৃত্তাকার পর্যায়বৃত্ত গতি, আর একটা কি সরলরৈখিক পর্যায়বৃত্ত গতি, আর একটা কি উপবৃত্তাকার পর্যায়বৃত্ত গতি। এখন ব্যাপারটা হইল যে পর্যায়বৃত্ত গতিরই একটা বিশেষ ধরন আছে, যে বিশেষ ধরনটা নিয়ে তোমাদের পুরো চ্যাপ্টারটা আলোচনা করা হবে। আমাদের কিন্তু পর্যায়বৃত্ত গতি নিয়ে আসলে আলোচনা না, আমাদের পর্যায়বৃত্ত গতির একটা ধরন আছে, সেই ধরনটা নিয়ে আলোচনা। কারণ কি সেই ধরনটা নিয়েই আবার আমাদের ওই তরঙ্গ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে হাবি যাবে, অনেক পেঁচাল পারতে হবে, অনেক যত কোয়েশ্চেন আসবে, অনেক যত ঝামেলা আছে, সব কিছু ওই একটা বিশেষ টাইপের পর্যায়বৃত্ত গতির অন্তর্ভুক্ত। আর সেই বিশেষ টাইপের পর্যায়বৃত্ত গতি হচ্ছে সরল ছন্দিত পর্যায়বৃত্ত গতি। কেমন? সরল ছন্দিত পর্যায়বৃত্ত গতি, যেটাকে আবার হচ্ছে স্পন্দন গতিও বলা যায়, সহজে যে সরল ছন্দিত স্পন্দন গতি এমনও বলা যায়, বা ইংরেজিতে বলা হয় সিম্পল হারমোনিক মোশন। দেখি আমরা কি বললাম, যে সিম্পল, আমাদের আলোচনাটা কি মেইনলি সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশন, যেটাকে আবার শর্টকাটে SHM বলা হয়, বাংলায় কি সরল ছন্দিত স্পন্দন গতি। এখন তোমাদের যখনই স্পন্দন শব্দটার সাথে অনেকেরই হয়তো অনেক পরিচয় আছে, স্পন্দন মানে কি হার্টবিট, হার্টবিট। আচ্ছা, হার্ট যে বিট বিট করে এটা কেমন ভাবে করে তোমরা জানো? যে একবার যে নর্মালি হার্টে যে সাইজটা ছিল সেটা একবার বড় হয়, তারপর তার চেয়েও সংকুচিত হয়ে যায়, নর্মালি থেকে বড় হয় আবার সংকুচিত হয়ে যায়। তার মানে কি একটা স্বাভাবিক অবস্থা থেকে সেইটা কি মানে আরেকটু প্রসারিত অবস্থায় যাওয়া, সংকুচিত অবস্থায় যাওয়া, প্রসারিত অবস্থায় যাওয়া, সংকুচিত অবস্থায় যাওয়া। এই জিনিসটাকে যদি তোমরা আরো সিম্পলি চিন্তা করো, এইটা আসলে কেমন রৈখিক গতি? এটা কি বৃত্তাকার গতি, এটা কি হচ্ছে উপবৃত্তাকার গতি, হার্ট কি উপবৃত্তাকার গতি, নাকি এটা কোনোভাবে তুমি ম্যাচ করে সরল রৈখিক পর্যায়বৃত্ত গতির সাথে যাচ্ছে মনে হয়? ব্যাপারটাতে তুমি যদি চিন্তা করো, দেখো এইটা যদি আমার সাথে সে হার্টটা হয়, সেই হার্টটা একবার প্রসারিত হচ্ছে, একবার সংকুচিত হচ্ছে, একবার প্রসারিত হচ্ছে, একবার সংকুচিত হচ্ছে। তার মানে কি হার্টের মধ্যে আসলে কি টাইপের গতি চলতেছে? সংকোচন প্রসারণ বা সরল রৈখিক। তার মানে স্পন্দন জিনিসটা মানেই হচ্ছে সরল রৈখিক পর্যায়বৃত্ত গতি। আর সরল রৈখিক পর্যায়বৃত্ত গতির আরেকটা নাম হচ্ছে স্পন্দন। বানানটা ঠিক আছে আশা করি, অনেকের নামও হইতে পারে স্পন্দন, স্পন্দন গতি। সেই স্পন্দন গতিটারই একদম সিম্পল যে ভার্সনটা সেটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন, সরল ছন্দিত। আমরা যে ছন্দিত মানে কি, ছন্দিত মানে দেখো কি হার্ট কি আজকে স্পন্দন করে কালকে বন্ধ হয়ে যায় নাকি, নাকি একটা একটা ছন্দ নিয়ে চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে চলতে থাকে, অবশ্যই। তাহলে সেই জন্য ছন্দিত। আবার সরল কি জন্য? সরলটা কারণ এই জায়গায় আর কোনো অন্য ঝামেলার দিকে যাচ্ছে না, যে ব্যাপারটা আরো অনেক কমপ্লেক্স হইতে পারতো, যে বড় হচ্ছে আরো বেশি বড় হচ্ছে, আরো বেশি বড় হচ্ছে, তারপর ছোট হচ্ছে ছোট হচ্ছে ছোট হচ্ছে, এরকম ভাবে আরো কমপ্লেক্স দিকে যেতে পারতো। কিন্তু অত কোনো কমপ্লেক্স কথা নেই, একদম সিম্পল কথা, স্বাভাবিক অবস্থায় ছিল, আর একটু বড় হচ্ছে ছোট হচ্ছে, বড় হচ্ছে ছোট হচ্ছে, মাঝখানে কি স্বাভাবিক অবস্থায় বারবার আসে। দেখো এটাকে যদি আমি বড় করে ছেড়ে দেই, এটাকে আরো আমরা ডিপলি মানে আমরা আলোচনা করব, কারণ আমাদের এখনকার যে বিষয়টাই হচ্ছে এই স্পন্দন গতি বা সরল ছন্দিত স্পন্দন গতি, বা যেটাকে আবার অনেকটা দোলন গতির মতো বলা হয়, কিন্তু আমি যে এই জিনিসটাকে হচ্ছে সাপোর্ট করি না, দোলন গতি কেন বলা হবে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন দেখি যে তার মানে এই সকল গতির মধ্যে কোনটা আমাদের সরল ছন্দিত স্পন্দন গতি, যেটা সরল রৈখিক পর্যায়বৃত্ত গতি, সেইটাই সরল ছন্দিত স্পন্দন গতি। এখন দেখো যে হচ্ছে তার মানে এটা নিয়ে একটা কোয়েশ্চেন আসে খ নাম্বারে, যে সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি নয়, কিন্তু সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি। এইটা কেন হয় বুঝতে পারছো আশা করি। তার মানে এই জিনিসটা কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ, এই কথাটা এই সব হাবিজাবি কথার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ।
যে কি কথাটা আমরা লিখে নেই, সকল সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি নয়। স্পন্দন গতি মানে আশা করি তোমরা বুঝতে পারছো, স্পন্দন মানেই কিন্তু সেই সরলরৈখিক পর্যায়বৃত্ত বা ওই সিম্পল হারমোনিক মোশন, আমরা এটাই এখন থেকে মনে করব। তবে সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত, আমরা কিন্তু আবারও ক্লিয়ার করে দিই, এটা কিন্তু কোনো তরঙ্গ না, এটা জাস্ট একটা নতুন প্রকারের গতির বৈশিষ্ট্য, নতুন প্রকারের গতির বৈশিষ্ট্য। তাও কেমন নতুন প্রকারের, যে তোমরা এর আগে হয়তো শিখছো যে একটা হচ্ছে একটা বস্তু যাচ্ছে সমবেগে যাচ্ছে, এটা এক ধরনের গতির সিস্টেম, বা বৃত্তাকার পথে যাচ্ছে, এটা এক ধরনের গতি সিস্টেম। তারপরে কি ওই মনে করো হচ্ছে ত্বরণ নিয়ে যাচ্ছে, সমত্বরণে যাচ্ছে, এটাও কিন্তু একটা গতীয় অবস্থা। সেই রকমই একটা গতীয় অবস্থাকে সরল সন্ধিত স্পন্দন। যেমন এই যে এই বস্তুটাই যদি আমি দেখি, এটা একবার এদিকে যাচ্ছে, তারপরে এইখান থেকে আসে এইদিকে যাচ্ছে, তারপরে এখান থেকে এদিকে আসছে, তাই এই জিনিসটা কি স্পন্দন গতির অন্তর্ভুক্ত না? অবশ্যই অন্তর্ভুক্ত। এখানে কালিক পর্যায়ক্রমিক গতির আরো একটা উদাহরণ আমরা মাঝখানে মনে রাখি, যে ঘড়ির কাঁটাটা যে আছে, ঘড়ির কাঁটাটা ঘুরতেছে, এটা কি একটা নির্দিষ্ট সময় পর পর ঘুরে আসছে, ফ্যানের পাখাটা কি একটা নির্দিষ্ট সময় পর পর। এখন যদি তুমি তোমার ফ্যানের মানে পাওয়ার বাড়াই দাও কমাই দাও আলাদা বিষয়, তো একটা পাওয়ারে যদি স্থির রাখো তাহলে মনে করো ওইটা তো একটা নির্দিষ্ট সময় পরপরই ঘুরে আসে, সেটাও কি কালিক পর্যায়ক্রমিক গতির উদাহরণ। এই দুইটা জিনিস খুব বেশি মানে এমসিকিউ আসে আর কি, সেই জন্য এটা হঠাৎ করে মনে পড়লো বললাম। আশা করি তোমরা এই জিনিসটা এখন বুঝতে পারছো। এখন তাহলে আমরা যাব যে এই বিষয়টা আছে, এই বিষয়টা নিয়ে আর কি ডিটেইলসে আলোচনা করা যায়, যে স্পন্দন গতি। তারপরে তো আবার হচ্ছে স্পন্দন গতির একটা আমরা সমীকরণ বের করব, যে কারণ এই সমীকরণ ছাড়া তো ভাই আমরা কোশ্চেন সলভ করতে পারি না, আর কোশ্চেন যদি সলভ না করতে পারলাম তাইলে আর কি হলো পড়ালেখা করে, এত কষ্ট করে পড়ালেখার কোনো দাম আছে নাকি? কোনো দাম নাই। তাই আমরা এখন যেটা টার্গেট করব সেটা হচ্ছে এই কোয়েশ্চেন সলভ করার দিকে। তাইলে এখন আমরা যে বিষয়টা দেখতেছি মেইনলি, যে সরল সন্ধিত স্পন্দনের যে বিষয়টা আছে, সেই বিষয়টা কেমন তোমরা যদি এখানে দেখো, যে একটা বস্তু আছে, এই যে এইটা মনে করো সেই বস্তুটা স্বাভাবিক অবস্থা, এই স্বাভাবিক অবস্থাটা থেকে সেটাকে আমি যদি এই দিকে নিয়ে আসি, এই দিকে নিয়ে আসি, যেমন এটাকে যদি এই বস্তুটা যদি এইভাবে চিন্তা করি, একটা স্প্রিং আকারে চিন্তা করি, এই যে স্প্রিং আকারে যদি বস্তুটা একটা টানে নিয়ে আসলাম, এই টানে নিয়ে আসার পরে আর যদি মনে করে যে এদিকে বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার ফলে যে এটা একটা মনে করো বৃদ্ধি প্রাপ্ত হইল, এই যে এভাবে বৃদ্ধি প্রাপ্ত হইল, এখানে আমি বল প্রয়োগ করে অবশ্যই স্মরণ ঘটাইছি, একটা স্মরণ ঘটাইছি না, এইখানে ছিল এই যে এই পজিশনটাই ছিল, এই পজিশন থেকে আমি এই পজিশনের দিকে স্মরণ ঘটায় এক্স পরিমাণ মনে করো স্মরণ ঘটায় নিয়ে আসছি। এখন এই স্মরণ ঘটানোর পরে আমি ছেড়ে দিলাম, আমি জাস্ট ছেড়ে দিলাম, এখন এই বস্তুটা কি যাবে, কোন দিকে আসতে যাবে, আবার ব্যাক করে এইখানে আসতে চাইবে। তার মানে এর ভিতরে তোমরা এটা পড়ছো হয়তো, একটা প্রত্যয়নী বল বা এর ভিতরে একটা মানে বল কাজ করে, যে বলটাকে এর আবার পূর্ব অবস্থায় ফিরে নিয়ে আসতে সাহায্য করে, যে পূর্ব অবস্থায় নিয়ে আসতেছে। তার মানে এর ভিতরে যে বলটা তৈরি হইলো সেইটা কোন দিকে কাজ করতেছে, সেই বলটা চাচ্ছে যে এটা তার আদি অবস্থায় ফিরে আসবে, আদি অবস্থা। এই আদি অবস্থায় ফিরে আসার পরে সেটা যে বলটার ফলে যে ব্যাক করলো, এর মধ্যে একটা বেগ বিদ্যমান থেকে যায়, এর মধ্যে একটা কি থাকে, বেগ বিদ্যমান থাকে, যার কারণে সেটা এখানে এসে থামতে পারে না, এখান থেকে আরো পিছনের দিকে আসে। তার মানে ঘটনাটা কি হয়, এর পরবর্তী একটা স্টেজ আসে, সেই স্টেজটার মধ্যে দেখা যায় যে এইটা আরো কিছুটা সংকুচিত হয়ে গেছে, এটা এখানে ছিল তার থেকে আরো একটু সংকুচিত হয়ে আসছে। আমরা যদি এটা আরো ক্লিয়ারলি দেখি, এখানে দেখি যে এখানে সংকুচিত হয়ে আসছে। এখন তার মানে এই সংকুচিত হওয়ার পরে কি এখানে থাকতে চায়, আর কিন্তু সে এখানে থাকতে চায় না, এরা তো এইদিকে আসে পড়লো, তারপর আবার সে কি চায়, আবার সামনের দিকে যেতে চায়। তাই মানে কি আরেকটা বল কাজ করে, সেটাকে আবার তাকে এই অবস্থায় নিয়ে আসছে। সেই নিয়ে আসার পরে তোমরা যদি দেখো যে এই জিনিসটা কি আবার ওই সামনের দিকে চলে যায়। তার মানে কি আমরা ব্যাপারটা কি বুঝাইতে যাচ্ছে, যদি এইভাবে আমরা একটা স্প্রিং টানি, তাইলে দেখো এখান থেকে যদি একটা স্প্রিং টানলাম, তারপর সে টানার পরে যদি ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পরে সেটা এইরকম করে টং 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 ট্যাও ন্যাও ন্যাও এরকম করে চলতে থাকে।
পজিশন, তারপরে কিছুক্ষণ পরে হয়তো থেমে যায়। কিন্তু ব্যাপারটা তো তোমরা আসলে মানে ধারণা করতে পারছো যে এইখানে আমরা ছিল, আমরা টানছি, তারপর সেইটাকে টেনে ছেড়ে দিছি, এই মাঝখানে আসলো, আবার যাবে, আবার আসবে, আবার যাবে, আবার আসবে, আস্তে আস্তে কি হবে, বাতাসে বাধার প্রভাবে কোনোভাবে কোনো একটা প্রভাবের কারণে সেটা শেষ হয়ে যাবে, এক সময় স্থির হয়ে যাবে। কিন্তু এইখানে আমরা যে মেইন জিনিসটা আমাদের দেখতে পাচ্ছি, এইখানে এই যে এইখানে এটা আর কি ছিল, কেমন অবস্থা ছিল, একদম স্বাভাবিক পজিশন ছিল। কেমন পজিশন ছিল? স্বাভাবিক পজিশন ছিল। এই স্বাভাবিক যে পজিশনটা আছে, এই যে পজিশনটা আছে, এই পজিশনটাকে বলা হয় সাম্যাবস্থা। সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম ব্রিয়াম পজিশন। বানান যদি ভুল হয় নিজেরা ঠিক করে লিখে নিও। এখন দেখো, এই সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম যে পজিশনটা ছিল, সেই পজিশনটা থেকে আমরা সব সময় কিসের হিসাব করি? দেখো এখানে এক্স এর হিসাব। এক্সটা কি আসলে? এটা সরণ, সামনের দিক। সরণটা কেমন সরণ? প্রসারণ বা সংকোচন। কেমন সরণ? প্রসারণ বা সংকোচন। এখন আচ্ছা ভাইয়া, তাইলে কি এই দুনিয়াতে এই একটাই তাইলে কি পর্যায়বৃত্ত গতি আছে? হার্টেরটা তো আমরা মাপতে পারতেছি না, স্প্রিং এরটাই যা একটু আপনি মাপে দিলেন সেজন্য মাপতে পারতেছি, আর কি কোনো নাই? তোমাদের অনেকের মনে কোয়েশ্চেন আসবে, ভাই আমি এক জায়গায় শুনছি সরল দোলকটা, এটা কি পর্যায়বৃত্ত গতির উদাহরণ? কি সরল দোলক গতি? কেমন সরল দোলক গতি নাকি পর্যায়বৃত্ত গতি? দেখো আমরা যদি এটা নিয়ে একটু চিন্তা করি, এই সরল দোলক গতি, এটাকে তুমি টেনে এখানে নিয়ে আসলা, তারপরে ভাই আপনি যেমনি বলছিলেন সেমনি ঘটতেছে, এইটাই এখানে যাবে, আবার আসবে, আবার যাবে, আবার আসবে, আবার যাবে, এই রকম। এই যে যখন ভাই এটা এখানে আসে, সরণ এইদিকে ঘটলো, বলটা এই নিচের দিকে কাজ করে, এফটা নিচের দিকে। কিন্তু ভাইয়া এইটা যদি তুমি দেখো, এটার গতিপথটা কেমন? গতিপথটা কি সরল রৈখিক? আমাকে এটা বলো আগে, গতিপথটা কি সরল রৈখিক? না, গতিপথটা কেমন? বৃত্তাকার। কেমন? বৃত্তাকার। এই যে এটার বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তাকার পথে গতিপথ। এখন এখন কথাটা হইল যে এই বৃত্তাকার গতিপথ ঠিক আছে, কিন্তু এই জিনিসটাকে যদি আমরা এমনভাবে করি, দেখো একটু যদি কল্পনা করো, এই বিষয়টাকে আমরা বৃত্তাকারের থেকে কি করা যেতে পারে? যদি এমন হয় যে এত বড় একটা সুতা লাগাইলা, লাগানোর পরে তুমি এইখানে একবার আনো, এইখানে একবার আনো, দেখো দেখা যাচ্ছে? আশা করি দেখা যাচ্ছে যে এইখানে একবার আনতেছো, এইখানে একবার আনতেছো, এতটুকু নিয়ে ছেড়ে দিচ্ছ, তাহলে দেখো এটা কিন্তু প্রায় সরল রৈখিক, প্রায় কি সরল রৈখিক। এই অবস্থায় এই যে এই দোলন গতিটা আছে, এই পেন্ডুলিয়ামের যে দোলন গতিটা আছে বা দোলকের দোলন গতিটা আছে, এই অবস্থায় এটাকে সরল সন্ধিত স্পন্দন গতির অন্তর্ভুক্ত করা যাবে। তাহলে নর্মালি কিন্তু যে কোনো পেন্ডুলিয়ামকে সরল সন্ধিত স্পন্দন গতির অন্তর্ভুক্ত করা যাচ্ছে না। স্প্রিংকে করা যায়, স্প্রিং যে কোনো অবস্থায় স্প্রিং করতে পারবে, কিন্তু এই দোলন গতিটাকে কখন করা যাবে? যখন এটা কখন হবে? এটা কখন হবে? যখন এই যে মধ্যবর্তী কোণটা, এই যে মধ্যবর্তী কোণটা মাত্র 4 ডিগ্রি হবে। কত ডিগ্রি? মাত্র 4 ডিগ্রি রেঞ্জের মধ্যে হবে। তাইলে এই 4 ডিগ্রি রেঞ্জের মধ্যে যদি আমি কোনো কিছুকে এভাবে ঘুরাই, তাহলে সেই বস্তুটাকে কেমন বলা যাবে? সরল সন্ধিত স্পন্দন গতির অন্তর্ভুক্ত করা যাবে এই দোলন গতি। সেটা নিয়ে আমরা আরো অনেক 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 আলোচনা করব, সেটা পরে। আমরা আরো একটা উদাহরণ দেখলাম। আর তোমরা মনে রাখবা, তোমাদের এই স্প্রিং আর এই দুইটা সংক্রান্ত স্পন্দন গতি নিয়ে বেশিরভাগ আলোচনা হবে, আর তেমন কোনো কিছু নিয়ে আলোচনা হবে না। দুই একটা পৃথিবীর মহাকর্ষ সংক্রান্ত যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেগুলো নিয়ে কিছু সূত্রের আলোচনা হবে। তো মেইনলি যেটা নিয়ে আমাদের পুরো চ্যাপ্টারটাকে কনসেন্ট্রেট করব, এই দুইটা বিষয় নিয়ে আমরা কনসেন্ট্রেট করব। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখন দেখো, তার মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা সরণ যেদিকে ঘটাচ্ছি, বল তার কোন দিকে কাজ করতেছে? উল্টা দিকে কাজ করতেছে। সরণ যেদিকে ঘটাচ্ছে, বল তার কোন দিকে কাজ করে? উল্টা দিকে বা বিপরীত দিকে কাজ করে। এখন এখানে যদি আমরা দেখি, তার মানে এফ সমানুপাতিক এক্স, বল যেই পরিমাণে দিব সরণটাও সেরকম পরিমাণেই হবে। সরণ যত বেশি হবে বল ততই বেশি হবে, এটা সত্যি কথা। কিন্তু দিকটা কি ভিন্ন? দিকটা কি উল্টা, মাইনাস। এই যে মাইনাস। তাই এইটাকে আমরা যদি এফটাকে কি করা যায়? এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এই কে এর মান কত? এইটা কি তোমরা বলতে পারবা? বলতে পারো, ঠিক আছে, এখন শিখাইনি কিছু। তো আমরা আসবো, আস্তে আস্তে আসবো। কিন্তু মেইনলি তোমরা একটা জিনিস এইখান থেকে একটা বুঝতে পারলাম, এইখানেই একটা জিনিসের আমাদের আবির্ভাব ঘটে গেছে। এই যে এই এফটা দেখতেছি, এই এফটাকে বলা হয় প্রত্যয়নী বল। কেমন বল?
প্রত্যয়নী বল, আমি একটা বল প্রয়োগ করছিলাম, সেই বলটা কি প্রত্যয়নী? না, আমি একটা বলে এটাকে একটা স্মরণ ঘটাইছি, বড় করছি, ফলে সেই বস্তুটা কি হয়েছে, যে হচ্ছে একটা নির্দিষ্ট এক্স পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার ফলে তার মধ্যে যেই বলটা, ওই স্প্রিং এর মধ্যে যেই বলটা উদ্ভূত হয়েছে, যা তাকে আদি অবস্থায় বা সাম্য অবস্থায় নিয়ে আসতে সাহায্য করে, বা সাম্য অবস্থায় আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে চেষ্টা করে, তাকে কি বলে? প্রত্যয়নী বল বলে। এই এক্সটা কি? এক্সটা হচ্ছে, লেখে না কেন কলম, এই এক্সটা হচ্ছে যে সরণ বা সংকোচন বা প্রসারণ, তুমি যাই করো না কেন সমস্যা নেই, প্রসারণ। যদি বলে এটাকে এতটুকু সংকোচন করা হলো তাও সেটাই এক্স, ওটাকে প্রসারণ করা হলো তাও সেটাই এক্স। যদি বলা হয় এতটুকু সরণ ঘটানো হলো, যে এইটা মনে করো ছিল এই x1 পজিশনে, আরো একটা x2 পজিশনে আসছে, তাহলে কি x2 মাইনাস x1 সেটা কি? যেমন এইখানে যদি আমরা দেখি x1 আর এটা কি x2, তাহলে আমাদের এই x1টা আমাদের কেমন ইকুইব্রিলিয়াম পজিশনে, x1 এর ভ্যালুটা হচ্ছে 0, তাহলে এখানে x2 মাইনাস x1 এটাই তো সরণ। তাইলে এই x2 কত? x2 মাইনাস 0। কিন্তু এখানে যদি একটা মান থাকতো যে আগের থেকে একটা প্রসারিত করে রাখছে, তারপরে সেইখান থেকে আরেকটু আমরা প্রসারিত করছি, এখন বলে যে ওই প্রসারিত ওই x2 থেকে x1 এ আসতে কতটুকু লাগবে। এগুলো নিয়ে আমরা কোশ্চেন সলভ করব, এটা নিয়ে তোমাদের টেনশন করার দরকার নেই। আমি জাস্ট ধারণা দিচ্ছি তোমাদের একটু ক্লিয়ার হওয়ার জন্য, যে ব্যাপারগুলো কিভাবে ঘটতেছে, কি বিষয়গুলো ঘটতেছে, এই জিনিসগুলো একটু মাথার মধ্যে অ্যাবজর্ব করার জন্য। এখন অনেক পেঁচাল পারলাম, এখন ভাই বলেন এই কেটা কে? এই কে হচ্ছে, যদি তুমি এটা স্প্রিং এর জন্য বের করো, তাহলে স্প্রিং এর স্প্রিং ধ্রুবক। এটা যদি কি স্প্রিং এর জন্য বের করো, এই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক, যে স্প্রিংটা কতটা শক্ত বা কতটা দুর্বল বা নরম বা স্থিতিস্থাপক টাইপের, সেই বিষয়টা কে নির্ধারণ করে? কে। কে যত বেশি সেটাকে প্রসারিত করতে বা সংকুচিত করতে তত বেশি শক্তি দিতে হবে বা তত বেশি বল দিতে হবে। একটু একটু ধারণা করতে পারতেছো আশা করি। তাহলে কেটা কি আসলে? কেটা কেটা কে 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 কেটা হলো স্প্রিং ধ্রুবক। এই জিনিসটার থেকে আমরা এইখানে আমরা থাকতে যাচ্ছি না, আমরা একটু বিষয়টাকে আরো মানে একটু ইলাবোরেট করতে চাচ্ছি। এফ সমান সমান তোমরা ছোটবেলায় শিখে আসছো এম এ মা, এম এ ইজ ইকুয়াল টু তাইলে মাইনাস কে এক্স। এখান থেকে তোমরা যদি এ কে দেখো, এ ইজ ইকুয়াল টু মাইনাস কে ভাগ এম ইজ ইকুয়াল টু কত? এক্স। এ ইজ ইকুয়াল টু মাইনাস কে ভাগ এম ইজ ইকুয়াল টু এক্স। এই বিষয়টা তোমরা একদম মাথার ভিতরে একদম ঢুকায় রাখবা, খাতার উপরে একদম লেখা রাখবা খুব ভালো করে, যে এইখানে দেখো এই মাইনাস কে বাই এম, এইটা কি একটা, এখানে কি স্প্রিংটা যেমন তেমন, এই এমটা কি, এমটা যে ভর, যে ভর দিয়ে টানছি আমরা সেই পরিমাণ ভর, যে এখন এই মাইনাস কে বাই এম কে তোমরা একবার আত্মস্থ করে রাখো, যে এ সমান সমান মাইনাস কে বাই এম। কারণ আমরা কি কে এর মানটা জানি, কে আসলে কি এটা জানি আমরা, যে কে এটা কিভাবে নির্ণয় করবো এটা আমরা জানি না। কিন্তু আমরা পরবর্তীতে এই বিষয়টাকে এমন ভাবে ইলাবোরেট করব, এমন ভাবে এটাকে আরো চিন্তা ভাবনা করব, আরো গভীর থেকে আমরা চিন্তা ভাবনা করব, যখন আসে এর আরো একটা সমীকরণ আসবে, সেই ক্ষেত্রে এর সমীকরণটা কেউ কিছুটা এমন আসবে, এ ইজ ইকুয়াল টু বাক্স এক্স। এই বাক্সের এখানে কিছু একটা থাকবে, ভালো করে শুনো, এই বাক্সের এখানে এই কিছু একটা থাকবে, সেই জিনিসটা সমান সমান কে বাই এম হবে, সেই জিনিসটা সমান সমান কি হবে? কে বাই এম হবে। সেইখান থেকে আমরা কে এর মানটা জানতে পারবো। আমরা জানি না কে এর মানটা কি। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারতেছো। এখন দেখো এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারতেছি, যে একটা শর্ত বের করা সম্ভব, একটা শর্ত, যে এ যে এ সমানুপাতিক মাইনাস এক্স, কি লিখলাম? এ সমানুপাতিক তা মাইনাস এক্স। এ সমানুপাতিক মাইনাস এক্স, এই বিষয়টাই কিন্তু সরল সন্ধিত্ব গতির একদম বেসিক যে ফরম্যাট, বেসিক যে ফর্মুলা, যে সরল সন্ধিত্ব গতিটা এমন গতি, যে গতিতে সরণ ত্বরণের অভিমুখটা বিপরীত হয়। সরণ ও ত্বরণের অভিমুখটা কেমন হয়? বিপরীত হয়। সরণ ঘটতেছে ওই দিকে, কিন্তু ত্বরণ চাচ্ছে কোন দিকে নিয়ে যেতে? পিছনের দিকে। কথা বোঝা গেছে? নর্মালি আমরা যেই সরলরেখী গতি দেখছি, যে ত্বরণ যেই দিকে যায় সরণ সেই দিকেই হয়। কিন্তু এইখানে দেখো যে আমরা কিন্তু, তোমাদের অনেকে কোয়েশ্চেন করতে পারে, ভাইয়া বলটা তো বাহির থেকে প্রয়োগ করা হচ্ছে, কিন্তু আমরা এখানে বাহ্যিক বলের কোনো প্রশ্নই আনবো না, যে বাহির থেকে বল প্রয়োগ করে সরণ ঘটানো হচ্ছে, কিন্তু আমাদের সব কথা হলো এই বস্তুটার ভিতরে কি হচ্ছে, এই ঘটনাটার ভিতরে কি হচ্ছে। তো
ঘটনাটার ভিতরে হচ্ছে কি এর মধ্যে একটা এমন বল সৃষ্টি হয়েছে, সেই বলটা তাকে আবার সাম্যাবস্থায় নিয়ে আসছে। কেমন অবস্থায়? সাম্যাবস্থায় নিয়ে আসতে চাচ্ছে। সাম্যাবস্থায় যদি নিয়ে আসতে চাই তাহলে সেই দিকে নিয়ে আসার জন্য একটা বল প্রয়োগ হয়। সেই দিকে বল প্রয়োগ যদি হয় তাহলে তার মধ্যে ত্বরণ থাকে। সেই ত্বরণটা কি সরণের দিকে না বিপরীত দিকে? সেই ত্বরণটা সরণের বিপরীত দিকে। সেটাই আমরা এখানে দেখলাম, a সমানুপাতিক মাইনাস এক্স। এই জিনিসটা তোমরা মনে রাখবা। এখন আমরা একটু অন্যদিকে যাব, একটু অন্যদিকে। এই সব বিষয়গুলো তোমরা একটু মাথায় ধরে রাখবা, খাতায় ধরে রাখবা। এখন আমরা একটু অন্যদিকে যাব, অন্য দিক থেকে আমরা আসব বিষয়টাকে আরো ক্লিয়ারলি বোঝার জন্য যে আসলে চাচ্ছে কি, ঘটনা ঘটতেছে কি। আর এই সব কিছু করার পরে এখনই আমার খুব সম্ভবত মনে হচ্ছে তোমাদের অনেকেরই মাথা টাথা গোলটোল হয়ে গেছে যে এগুলো কি হাবিজাবি শিখাচ্ছে, সরল ধরনের বিপরীতের দিকে। শুরুতে কি সুন্দর শিখাইছিল যে স্কুলের থেকে যাচ্ছি, কলেজের থেকে যাচ্ছি, একজনের বাসায় গেলাম, একজনের বাসাতে নিজের বাসায় আসলাম, এমনি 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 ঘুরতেছিলাম, কত সহজ বিষয়টা ছিল। তারপরে হচ্ছে একটা পৃথিবীকে দেখাইলো, তাহলে সেটাও তো একদম সহজই ছিল। সরলরেখী গতি বললেন, ভাই এটাও ঠিক আছিল, এটাও সহজ ছিল। তার মধ্যে আবার এই যে এই সব হাবিজাবি কিছু আনার কি দরকার ছিল? এই যে এই স্প্রিং, এই দোলন গতি, সেই দোলন গতি আবার 4 ডিগ্রির চেয়ে কম হওয়া লাগবে, 4 ডিগ্রি বেশি হলে আবার সেটা আবার ওই সন্নিহিত গতির মধ্যে আসবে না। এই ধরনের ভাই অনেক ঝামেলা হয়ে যাচ্ছে। একটু থামেন, একটু থামেন। থামার তো আর কোনো ব্যবস্থা নাই, কিন্তু আমি তোমাদের আশ্বস্ত করতে পারি এই জিনিসটা যে এই সম্পূর্ণ বিষয়গুলো জানার পরে তোমাদের মনে রাখতে হবে খুবই কম জিনিস, খুবই কম জিনিস মনে রাখা লাগবে। আর খুব কম জিনিস দিয়ে অনেক বেশি অঙ্ক করতে পারবা খুবই অল্প সময়ের মধ্যে। কিন্তু এই বিষয়টাকে আসলে ধারণার মধ্যে আনতে যে কই থেকে আসলো, কি বিষয়গুলো কিসের সাথে কানেক্টেড, কিভাবে একটা আর এটার সাথে সম্পর্কযুক্ত, এই বিষয়গুলো তো তোমাদের একটু ভালো করে আয়ত্ত রাখা লাগবে। সেই আয়ত্তে রাখার জন্যই আমাদের এত সব আয়োজন, যেগুলোর মাধ্যমে তোমরা দেখতেছো একটার সাথে আমরা আরেকটা কানেক্ট করে জিনিসগুলো বুঝবো। যদি এত কিছু মনে থাকবে না, এটা খুবই স্বাভাবিক, তাও আমরা অন্তত জানার চেষ্টা করব যে ব্যাপারগুলো কিভাবে আসছে। এখন আমরা মনে করো যে হচ্ছে এই সব বিষয়গুলো আসলে কি বলবা, করতে তো হবেই, কিছু করার নাই। দেখো, তুমি একটা কাজ করতেছো যে এইভাবে বৃত্তাকার পথে একটা, মনে করো একটা ললিপপ আছে। কি পপ আছে? ললিপপ। সেই ললিপপটার এই পয়েন্টটা আছে, যে ললিপপটার মাথা তুমি একটা মোটরের একটা ইয়ের সাথে লাগাইছে, যুক্ত করেছো, তারপরে মোটরটাকে সেট করে ললিপপটাকে এইভাবে ঘুরাচ্ছ, এইভাবে ললিপপটাকে ঘুরাইতেছো। ঠিক আছে? এখন এই ঘুরানোর সময় তুমি এই পাশে একটা পর্দা দিয়ে দিছো, এই পাশে একটা পর্দা দিয়ে দিছো। কেন? ললিপপ কি লজ্জা পায় নাকি ঘোরার জন্য? আর ললিপপ লজ্জা পায় না, তুমি এই জায়গায় একটা এক্সপেরিমেন্ট করবা সেই জন্য। এখন এই ললিপপটা তুমি ঘুরাচ্ছ, এই ঘুরানোর সময় তুমি এই বরাবর একটা টান দিলে, বললা যে এইটা এর ছিল ভাইয়া সাম্যাবস্থা। এটা কেমন অবস্থা? সাম্যাবস্থা। সাম্যাবস্থায় ভাই কিসের সাম্যাবস্থা? কিছু তো দেখতেছে, এটা আসলে ছায়ার সাম্যাবস্থা। ভালো করে দেখো, ছায়া। তুমি যদি এখানে একটা টর্চ লাইট নাও, এটা যদি টর্চ লাইট নাও, সেই টর্চ লাইটটা আলো দিচ্ছে, সেটা ডিরেক্ট জাস্ট ছায়াটা কিসের পড়বে? এই যে মাথাটা, মুন্ডুটা, ললিপপের মুন্ডু যেটা আছে, এই মুন্ডুটা ছায়া পড়বে। কথা একটু হলেও বোঝা যাচ্ছে আশা করি। তারপরে তুমি মোটরটাকে আস্তে করে চালু করলা, ললিপপটা এইখান থেকে উঠে এইখানে আসলো, এই যে 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 এইখানে উঠে আসলো। এখানে উঠে আসার পরে তুমি দেখলে যে ছায়াটা পড়ছে কোন জায়গায়? ভাই এই জায়গায় মুন্ডুটার ছায়াটা এখানে পড়ছে। ঠিক আছে ভাই, মুন্ডুটার ছায়া, কিন্তু ছায়াটা আসলে কিভাবে যাচ্ছিল? ছায়াটা এই যে এইভাবে যাচ্ছিল, এই যে এইভাবে যাচ্ছিল, এইভাবে উপরের দিকে উঠতেছে। তুমি আশা করি একটু একটু হলেও বুঝতে পারতেছো যে ঘটনা কি হইতেছে। তারপরে ছায়াটা যখন এই যে এই ললিপপটার মুন্ডুটা যখন এই যে এইখানে এসে পড়লো, এইখানে আসলো, তখন দেখলাম ভাইয়া মুন্ডুটা এখানে দেখা যাচ্ছে, এই যে যে মুন্ডু। এখন ভাইয়া বলি যে এই মুন্ডুটা মানে ছায়া, মুন্ডুটার যেই ইয়া আছে, ছায়াটা আছে, সেই ছায়াকে আরো উপরে উঠতে পারবে না? ভাই একদম ব্যাসার্ধ পরিমাণ অবস্থায় এসে পড়ছে, আর উঠতে পারবে না, আমি একটা কনফার্ম। এখন করা কি হবে? এখন লাইট তো আছে, লাইটের ব্যাপারে, তাহলে এখন যদি আমি যে এই ছায়াটা এখন এই মুন্ডুটা ঘুরে এদিকে আসলো, এই ঘুরে এইদিকে আসার সময় এটার ছায়াটা কেমন পড়বে? আবার এইখানে তুমি আবার কি দেখবা যে এই জিনিসটা এই যে উপর থেকে নিচে আসা শুরু হইতেছে। ছায়াটা কি উপর থেকে নিচে আসতেছে। প্রথমে ছায়াটা কি করলো? প্রথমে যখন যাচ্ছিল তখন কিভাবে যাচ্ছিল? যে দেখো, এইভাবে ছায়াটা উপরের দিকে যাচ্ছিল, গেল, যা গেল, এই যে স্বাভাবিক অবস্থা, সাম্যাবস্থা ছিল, উপরে গেল, উপর থেকে নিচে আসলো, নিচে আসে। এখন কি এটা কি থেমে যাবে নাকি? এটা থেমে যাবে না।
এটা এখন যখন এইখানে আসলো তখন এটা ছায়া কই পড়বে ভাইয়া, এই যে মুন্ডুটা ছায়া এইখানে পড়বে, আমি ধরতে পারছি। তারপরে দেখো যে এই জিনিসটা যদি আবার এইখানে আসে, যখন এইখানে আসবে তখন এই মুন্ডুটা ছায়া কই পড়বে, এই যে মুন্ডুটা ছায়া এখানে পড়বে। এখন দেখো এর যে ভাই নিচে এই ললিপপের মুন্ডুটা ছায়া কি যেতে পারতেছে না, আর যাওয়ার কোনো উপায় নাই। এখন কি করা শুরু করবে, আবার এই জিনিসটা উপরে আসা শুরু করবে, এই যে উপরে আসতেছে। তার মানে কি প্রথমে কি হইলো এখানে, এই যে এই নীল লাইন যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যাওয়ার পরে আবার কি এইটা ব্যাকওয়ার্ড আবার এখানে আসা শুরু করতেছে। আশা করি তোমরা বিষয়টা কিন্তু ধরতে পারতেছো যে প্রথমে লাল লাইন বরাবর গেল গেল গেল, তারপরে উল্টা দিকে নীল লাইন বরাবর যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আবার এই যে এইভাবে উপরে আছে। এখন তারপর কি আবার এটা এখানে আসে পড়লো, যে এই যে প্রথমে হয়তো এখানে ছিল এখানে আসলো, তারপরে সেখান থেকে আবার উপরে উঠে গেল। তোমরা এই জিনিসটা কি আসলে ধরতে পারতেছো যে কেমন ছায়া, ছায়ার যে গতিপথটা হবে, ছায়াটা কেমন ভাবে চলতেছে। যে ছায়াটা ভাই প্রথমে এই যে যদি আপনি আবার চিত্রটা আঁকেন, আমি বলতেছি যে এইখানে এই ছায়াটা এই যে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এইখান থেকে আবার নামতেছে 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 নামতেছে, নামতে নামতে নিচে নামলো, তারপর নিচে নামে আবার এখানে আসলো। আর এই পুরো ঘটনাটা ঘটতে কি করা লাগতেছে, এই ললিপপটার কি করতে হচ্ছে, ললিপপটার পুরো একটা বৃত্ত ঘুরতে হচ্ছে, পুরো একটা বৃত্তাকার পথ ঘুরতে হচ্ছে। যখন এইখানে একটা বৃত্তাকার পথ মানে কমপ্লিট হচ্ছে, এইখানে এই ললিপপের ছায়ার একটা স্পন্দন কমপ্লিট হচ্ছে। তোমরা এই জিনিসটা ভালো করে দেখো, যখন এই ললিপপটা একটা বৃত্তাকার পথে ঘুরতেছে আর এর ছায়াটার কি হচ্ছে, একটা বৃত্তাকার স্পন্দন, একটা স্পন্দন গতি কমপ্লিট হচ্ছে। তার মানে কি ভাই, এইটার এই গতিটা কি স্পন্দন গতি না, ললিপপটার গতি কি স্পন্দন গতি না, কিন্তু ললিপপটার গতি কি বৃত্তাকার পর্যায়বৃত্ত গতি, হ্যাঁ অবশ্যই হ্যাঁ, বৃত্তাকার পর্যায়বৃত্ত গতি। কিন্তু এইটা কি ভাই পর্যায়বৃত্ত গতি, অবশ্যই পর্যায়বৃত্ত গতি। তা এইটা কি ভাই স্পন্দন গতি, অবশ্যই স্পন্দন গতি। কারণ এই ছায়াটা দেখো কেমন ভাবে যাচ্ছে, সরলরৈখিক না, সরলরৈখিক না। অন্যদিকে যাচ্ছে কি ছায়া, কি তোমার একবার হচ্ছে সকালে কি নিচে উঠে রাতের বেলা উপরে ওঠে নাকি না, এরকম আমাদের তো সূর্য বা মানে আলোর উৎস তো এটাই আছে। এখন দেখো ছায়া এইভাবে নির্দিষ্ট ভাবে যাচ্ছে, ছায়ার একটা বেগ আছে, সেই বেগটা কিসের বেগ, এই যে বৃত্তাকার পথের এই যে এই ললিপপটা যেভাবে উঠতেছে নামতেছে সেই বেগ। একটা ছায়া যখন যেভাবে কমপ্লিট হইলো, সেইটা কি একটা সার্কেল কমপ্লিট করলো বা একটা চক্র কমপ্লিট করলো, সে একটা চক্র কমপ্লিট করতে তোমাদের যে সময়টা লাগে, তোমরা ছোটবেলায় পড়ছো যে একটা কম্পন কমপ্লিট হতে যে সময়টা লাগে তাকে বলে ভাই পর্যায়কাল। তো সেরকমই একটা চক্র কমপ্লিট হতে যে সময়টা লাগছে তাকে কি বলে, একটা পর্যায়কাল। তো এই চিত্রটা একটু হলেও আশা করি মানে তোমাদের ক্যাপাসিটিতে আসছে যে কি ঘটতেছে। এখন আমরা এইখান থেকে এই ছায়াটার একটা সমীকরণ নির্ণয় করব, যেই সমীকরণটাই তোমাদের মনে রাখা লাগবে, আর যেই সমীকরণ থেকে যত কোশ্চেন আসবে, তাইলে ভাই আসল কাজে আসছে না। এখন ভাই মনোযোগ দিব, এতক্ষণ ভাই অন্যদিকে চাইছিলাম, এখন ভাই মনোযোগ দাও, হ্যাঁ এখন মনোযোগ দাও, ঠিকঠাক এখন মনোযোগ দিতে হবে তোমাদের। যে এই বিষয়টাকে যদি আমরা এখন একটু ক্লিয়ারলি দেখি যে কি বলতেছে এখানে, তোমরা যদি একটু দেখো যে এই যে সেই বৃত্তটা আমাদের কাঙ্ক্ষিত সুন্দর, একটু বৃত্তটা বাঁকা হয়েছে, মাইন্ড করো না। তা আমরা ধরতেছি যে এই জিনিসটা, এই ললিপপটা এখানে ছিল, সেইখান থেকে এখানে আসলো। তো ললিপপটা এই বৃত্তের মধ্যে একটা কোণ উৎপন্ন করছে, থিটা কোণ। তোমরা ছোটবেলায় শিখছো, তোমরা ছোটবেলায় শিখছো কোন চ্যাপ্টারে, হয়তো কেউ কেউ গতিবিদ্যায় শিখছো কৌণিক গতিতে, অথবা কেউ কেউ নিউটনীয় বলবিদ্যায় শিখছো যে এস ইজ ইকুয়াল টু ভাই ভিটি। ভাই এটা কি কন, এটা তো হচ্ছে সেই 9 10 শিখছি না, এটা আমি বলতেছি এসটাকে কৌণিকে প্রকাশ করলে হয় থিটা, ভিটাকে ওমেগা, আর টিকে, টি হচ্ছে টাইম, যত টাইম লাগছে এখানে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু ভাই ওমেগা টিও লেখা যায়, লেখা যায় তো নাকি, টেনশন আছে, কোনো টেনশন নেই। এখন যে হচ্ছে ওমেগা সমান সমান আবার কি ভাই, ওমেগা সমান সমান 2 পাই বাই টি। ওমেগা সমান সমান 2 পাই বাই টি, এই টিটা কি পর্যায়কাল। ভাই পর্যায়কাল, এটা কোন পর্যায়কাল, এই যে ভাই এই যে উপরে গেল, যাই সাম্যাবস্থায় আসলো, এইটা এতটুকু পর্যায়কাল না, পুরো সার্কেলটা ঘুরতে উপরে গেল, নিচে আসলো, আবার এইখানে আসলো, এটা পর্যায়কাল। বুঝতে পারছো আশা করি। দেখো এইখানে তোমরা যদি একটু চিন্তা করো, এই ওমেগা টিটা এখন না লিখি, তোমরা যদি একটু চিন্তা করো যে আমরা এইখানকার সমীকরণটা বানাবো, এখানে এক লম্ব টানলাম,
লম্বটা আনার পর ভাই এই বৃত্তটার একটা ব্যাসার্ধ দেওয়া দরকার, আমার মন বলতেছে বৃত্তটার একটা ব্যাসার্ধ থাকা উচিত। হ্যাঁ, একটা ব্যাসার্ধ দেয়, ব্যাসার্ধ ভাই কি দিয়ে দেয়, আর দিয়ে দেয়, কিন্তু আমরা কি করব এখানে এ দিব। ভাই কি জন্য এ দিলেন, থামো থামো, বলতেছি কি জন্য এ দিতেছি, তোমরা আপাতত দেখো যে এ দিলাম। এখন যদি আমরা এই যে যেই এইখান থেকে এখানকার যে দূরত্বটা আছে এটাকে ধরে নিলাম আমরা এক্স। ভাই কেন এটাকে এক্স ধরলেন আপনি, এইটাকেও তো এক্স ধরতে পারতেন না, আমরা ওইটাকে এক্স ধরলাম। আপাতত একটু দেখো, একটু ধৈর্য ধরে দেখো, তাইলে বুঝতে পারবা কেন এক্স নিলাম। যে হচ্ছে এই পাশে দেখো কি হইতেছে এখন, এই পাশে যে সাম্যাবস্থা থেকে তাইলে এই ছায়াটা কত দূরত্বে আছে ভাই, এই দেখেন এক্স দূরত্ব, এই দেখো এক্স দূরত্ব, ঠিক আছে। আচ্ছা, এই বস্তুটা সর্বোচ্চ কত দূরত্বে যেতে পারবে, সর্বোচ্চ এই যে এইখানে ভাই, তখন এ কত হবে, তখন এক্স কত হবে, তখন কিন্তু এক্স কিন্তু এর পরিমাণই হবে, মানে সর্বোচ্চ যখন যাবে, এই যে সর্বোচ্চ সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারবে ভাই, এ উচ্চতায় উঠতে পারবে। দেখো তাহলে এই এক্স এর মান সর্বোচ্চ কত দূর পর্যন্ত যেতে পারে, এ পর্যন্ত যেতে পারে। তাহলে আমরা কি এখানে এক্স নেওয়াটা ভুল হয়েছে, আমাদের কি এখানে এক্স নেওয়া দরকার ছিল, দরকার ছিল না। ভাই আমরা তো বুঝতেছিই না যে আপনি কি জন্য এইসব ভাক্কা সাক্কা করতেছেন, আর আপনি আমাদের এক্স নেওয়া এ নেওয়া কাহিনী বুঝাচ্ছেন। থামো, বুঝবা, এখনই বুঝবা, এত টেনশনের কি আছে। দেখো এখন যদি আমি বলি থিটার সাথে এ এক্স, এটা এক্সটা কি লম্ব, এটা কি অতিভুজ, থিটা কি থিটা, এটা একটা সম্পর্ক যদি তুমি নির্ণয় করো তাহলে সম্পর্ক তোমরা বলবা যে ভাইয়া সাইন থিটা ইজ ইকুয়াল টু সাগরে লবণ অনেক। হ্যাঁ ঠিক আছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু ভাইয়া এ সাইন থিটা, আর আপনি যেহেতু থিটা বানিয়ে দিচ্ছেন ওমেগা টি, আমরাও বানিয়ে দিতে পারি এ ইজ ইকুয়াল টু সাইন ওমেগা টি, এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে যে কি ধরতেছো, তুমি কি বের করতেছো। তোমাকে আমি জাস্ট যদি বলে দেই এইটার সর্বোচ্চ এত উচ্চতায় উঠতে পারে এ, তুমি এটা জানো। আর তোমাকে যদি বলে দেই এই যে এই বস্তুটা বা কণাটা কণিক বেগটা ওমেগার মানটা এত, সেটা এত সময় পরে সাম্যাবস্থা থেকে কত উচ্চতায় থাকবে, এক্স উচ্চতায় থাকবে, তুমি বের করতে পারবা না এই সমীকরণটা দিয়ে। যেই সমীকরণটা দিয়ে নির্দিষ্ট সময়ে একটা গতিশীল বস্তুর অবস্থান জানা যায়, সেইটাই কি তার গতীয় সমীকরণ না, ভালো করে বুঝবা। যে সমীকরণটা দিয়ে নির্দিষ্ট সময় তার অবস্থান নির্ণয় করা যায় সেইটা কিন্তু তার গতীয় সমীকরণ বলে না। এখন আমরা যে এই যে সমীকরণটা যে নির্ণয় করলাম, এই সমীকরণটা দেখো আমাদের এই এটা কি বলতেছে আবার বলো, সর্বোচ্চ যত উচ্চতায় যেতে পারে, সর্বোচ্চ যত উচ্চতায় যেতে পারে, স্প্রিংটা সর্বোচ্চ যতটুকু আমি টানছি, টেনে ছেড়ে দিছি, তারপরে এই মানে এখানে যদি আমি একটা ওই ওই বিষয়টাকে যদি একটা স্প্রিং এর সাথে মানে তুলনা করি, যে স্প্রিং এর সাথে বেঁধে আমি ওইখানে টান দিয়ে ছেড়ে দিচ্ছি, তারপরে এটা নিচে আসতেছে, উপরে আসতেছে, নিচে আসতেছে, উপরে আসতেছে, নিচে আসতেছে, উপরে আসতেছে, তাহলে সর্বোচ্চ যে এখান থেকে আমি ছেড়ে দিচ্ছি, বা এইখানে যে সর্বোচ্চ যে উচ্চতাটা আছে, যে সর্বোচ্চ সরণটা যেটা আছে সেইটা তো ভেঙে। আর সর্বোচ্চ কোনো কিছুকেই তো বলা হয় তার বিস্তার, সেটা কতটুকু বিস্তারিত হতে পারে, যে এদিকেও এতটুকু বিস্তার, নিচেও বিস্তার। আর বিস্তারের ইংলিশ কি ভাই, অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড। তা এতে কি আসলে এ এম, নাকি বানান ভুল হয়, আমার তো বানান একটু বেশি ভুল হয়, অ্যামপ্লিটিউড। তা অ্যামপ্লিটিউডের থেকে এ, যেটার বাংলা হচ্ছে বিস্তার, এটা তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, এতে কোনো প্রবলেম নাই। আর এইখানে কি আছে, এই ওমেগা টিটা আছে, দেখো ওমেগা টি আছে। তা এই ওমেগা টিটা এটা একটু আরেকটু যদি তুমি চিন্তা করো যে ভাই এই বস্তুটা শুরুতে এখানে ছিল না, সাম্যাবস্থায় ছিল না, কেমন ছিল, আমরা যদি একটু চিত্রটা আমি দেখাই, ভাই শুরুতে এটা সাম্যাবস্থায় ছিল না, এটা ছিল ভাই এইভাবে, যে প্রথমেই ছিল সাম্যাবস্থা এটা, কিন্তু প্রথমে বস্তুটা ছিল এইখানে, সেটা তুমি বলে দিলা ভাই এইটা হচ্ছে ল্যামডা পরিমাণ উচ্চতায় ছিল, সেইখান থেকে আপনি টি সময়ে ওমেগা গতিবেগে এটাকে এইখানে নিয়ে আসছেন, তাইলে এতটুকু হচ্ছে ওমেগা টি। তার মানে এখানে যদি তুমি থিটাটা দেখো, যে থিটাটা আছে, থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি প্লাস ল্যামডা। এই ল্যামডাটা কি আদিতে এইখানে ছিল, এটা কি আদি, কি আদি দশা, নামটা মনে রাখবা, আদি দশা। আদি দশা যদি ওইটা হয় তাইলে এখন কি সমীকরণটা কি এরকম হচ্ছে না, এক্স ইজ ইকুয়াল টু এ সাইন
ওমেগা টি প্লাস ল্যামডা। প্রবলেম আছে কোনো? কোনো প্রবলেম আছে? বুঝতে কষ্ট হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে না। যদি আদি দশা না থাকে তাহলে এইটা, আদি দশা থাকলে এইটা। এইটা হচ্ছে বেসিক ফরম্যাট, এটা হচ্ছে যে আদি দশা না থাকার যেই ফরম্যাটটা আছে। তোমরা এখান থেকে আশা করি দেখতে পারতেছো যে সরণ ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এখন আমি যদি এখানে বলি যে সর্বোচ্চ সরণ কত, সর্বোচ্চ সরণ যদি তোমরা নির্ণয় করতে চাও, এখন আমাদের সবকিছু কাহিনী শুরু হয়ে যাবে। দেখো এখন আমরা খুব স্পিডে ওমেগা টি, ওমেগাটা বুঝতে পারছো যে 2 পাই টি, টি যদি দেওয়া থাকে তাহলে তুমি ওমেগা বের করতে পারবা, বা ওমেগা দেওয়া থাকলে তুমি টি বের করতে পারবা। এগুলো কোয়েশ্চেনের বিষয়, এগুলো আমরা আস্তে আস্তে মানে দেখবো কোয়েশ্চেন সলভ করতে নিয়ে। এইখানে যদি আমরা দেখি যে হচ্ছে এই এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ল্যামডা। এখন এই বিষয়টার মান সর্বোচ্চ কত কখন হবে? যখন থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। তাহলে এ সাইন 90 ডিগ্রি এক্স, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ, মানে সর্বোচ্চ সরণ। সর্বোচ্চ সরণ, সর্বোচ্চ সরণ কখন পাওয়া যায়? যখন এই 10, এই সাইনের এই যে ভিতরে কত থাকে? 90 ডিগ্রি থাকে। থিটাটার মান, পুরোটা থিটাটার মান কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। 10 8 সব সহ। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা ভাই, সরণ যদি থাকে সেখান থেকে বেগ বের করা যায় না? সরণ যদি থাকে, তোমরা সবাই জানো যে ডিএস ডিটি এটা কি? ভি। তাহলে ভি ইজ ইকুয়াল টু, এটা তো সরণের সমীকরণ নাকি অন্য কিছু? ওইটা তো সরণের সমীকরণ। তাহলে ডি ডিটি অফ এ সাইন ওমেগা টি প্লাস ল্যামডা, এরকম। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, ভি ইজ ইকুয়াল টু, একটু ভালো করে তোমরা মনোযোগ দেখবা আশা করি, যে এটা তো কনস্ট্যান্ট, এর বাহিরে আসলো, তারপর সাইনকে ডিফারেন্সিয়েট করলে হয় কজ ওমেগা টি, কজ ওমেগা টি প্লাস, তারপরে তোমরা জানো যে হচ্ছে ডিফারেন্সিয়েশনের রুলটা কি? সাইনকে ডিফারেন্সিয়েট করলে কজ, তারপরে আমি যাকে হচ্ছে আমি ডিফারেন্সিয়েট করছি সে কি আসলে সাইন এক্স ছিল? সে এক্স ছিল না, সে কি ছিল? ওমেগা টি প্লাস মানে ডেল্টা। তাহলে ওমেগা টিকে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসে? একটা ওমেগা আসে। কি আসে? একটা ওমেগা আসে। তাহলে এটা কিসের সূত্র? এটা ভি এর সূত্র। এটা কিসের সূত্র? এটা ভি এর সূত্র। তাহলে আমি যদি ভি এর থেকে ভি ম্যাক্সটা নির্ণয় করতে চাই, এটা কি ছিল? এক্স ম্যাক্স। তাহলে ভি এর থেকে যদি ভি ম্যাক্সটা নির্ণয় করতে চাই, তাহলে ভি ম্যাক্সের ক্ষেত্রে এই পার্টটার মান কত হতে হবে? এটা কত? 90 ডিগ্রি। দেখো আমি ব্যাপারটা একটু বুঝো, যে এই পয়েন্টে যাওয়ার পরে, এই পয়েন্টে যাওয়ার পরে মানে কি? অ্যামপ্লিটিউড যখন এক্স, এই যে এই এ পরিমাণ আসে পরে, এই পরিমাণে আসার পরে এখানে কি কোনো ভি আছে? কোনো বেগ আছে? এটা কি উপরে আর উপরে আর উপরে যেতে যাচ্ছে? না, আর উপরে যেতে পারতেছে না। এখন কি সেটা নিচের দিকে আসতে যাচ্ছে, তার মানে কি ওইখানে বেগ শূন্য হয়ে যায়। আর এইখানে যে থিটাটা আছে সেই থিটাটার মান কত? 90 ডিগ্রি। তাহলে ওইখানে যদি আমি মানটা বসাই যে এ ওমেগা cos 90 ডিগ্রি, তাহলে v ইজ ইকুয়াল টু কত আসবে? এই জিরো। এই জিরোটা কখন? যখন একদম সর্বোচ্চ প্রান্তে থাকে, সর্বোচ্চ প্রান্ত থাকে। তাইলে আমরা এই ভি ম্যাক্সটা যদি চাই, ভি ম্যাক্সটা চাইতে হলে এইটার মান কত আসতে হবে? ভালো করে দেখো, এইটার মান 1 হতে হবে। কত হতে হবে? 1 হতে হবে। এই মানটা কখন 1 হবে? যখন এটার মান কত? এই যে এই পার্টটার মান কত হবে? যে এখানে 0 ডিগ্রি বসাবো আমরা। কত ডিগ্রি বসাবো? 0 ডিগ্রি। তাহলে v ইজ ইকুয়াল টু a ওমেগা cos 0 ডিগ্রি। তা ভি ম্যাক্সটা তখন কত হবে? এ ওমেগা। তা ভি ম্যাক্সের মানটা কত? এ ওমেগা। এইটা কখন হয়? 0 ডিগ্রি। 0 ডিগ্রি কোন অবস্থা? সাম্যাবস্থা। এটা কখন হয়? এটা সাম্যাবস্থায় হয়। কই হয়? সাম্যাবস্থায় হয়। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো যে হচ্ছে ভি ম্যাক্সটা কখন হয়? সাম্যাবস্থায় হয়। তাইলে এখন যদি আমরা, এখানে কি শেষ নাকি? এখানেও শেষ না। আমরা যদি এখান থেকে আমি ত্বরণ নির্ণয় করতে চাই, ত্বরণ নির্ণয় করা কি খুব কঠিন কিছু নাকি? ত্বরণ সমান সমান ভাই ডিভি ডিটি। তাহলে ত্বরণ সমান যদি ডিভি ডিটি হয়, তাহলে ডিভি ডিটির এই পাশে যে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে নাকি ভুল লিখলাম? এটা কি ভি? এটা ভি না। ভিটা কত? ভিটা যদি দেখি এ ওমেগা কস ওমেগা প্লাস, দেখো এই যে এ ওমেগা কস ওমেগা প্লাস ডেল্টা। তো এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, দেখো এ তো আছে, ওমেগা একটা আছেই, কসকে ডিফারেন্সিয়েট করলে খালি সাইন না মাইনাস সাইন? মাইনাস সাইন। মাইনাস সাইন, তারপরে কি দেখো এখানে
ওমেগা টি প্লাস ডেল্টা। এখন দেখো এই যে এখানে কি ওমেগা টি আছে না, এখানে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে, তাহলে ওমেগা স্কয়ার সাইন থিটা। আরো একটা ওমেগা আসলে ভিতর থেকে ডিফারেন্সিয়েট করা বুঝতে পারলে তোমরা এই বিষয়টা বুঝতে পারবে আশা করি। এখন যদি তোমরা এখানে দেখো, এখানে যদি দেখো যে আমরা এ ম্যাক্স এর মানটা চাচ্ছি, এ ম্যাক্স ত্বরণটা ম্যাক্স কখন হবে, তার মানে কি এই সাইনের এটার মান কত হবে 1, সাইন কখন 1 হয় যদি 90 ডিগ্রি হয়, তার মানে এ ম্যাক্সটা কখন হবে, এটার মান যখন 1 হয়ে যাবে ইনটু 1, তা এই 1টা কখন আসলো, কত ডিগ্রি কোণে, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রিতে বা সর্বোচ্চ বিস্তারে। তার মানে ত্বরণের মানটা কখন ম্যাক্সিমাম আসে, যখন সর্বোচ্চ বিস্তার থাকে, মান বলছি, দিক না, নেগেটিভিটির দিকে তোমরা তাকাবে না, জাস্ট মানটা, ত্বরণটা মানটা কখন হয়, যখন এইখানে আসে। আর হচ্ছে সাম্যাবস্থায় কি হয়, সাম্যাবস্থায় দেখো এটা কিন্তু একদম আসে, মানে সাম্যাবস্থায় বেগটা বেশি থাকে, যে এই বেগের প্রভাবের ফলে এতই বেগ বেশি থাকে যে আবার নিচে চলে যায়। একটু একটু তোমরা ধারণা করতে পারছো। তার মানে আমরা এখান থেকে কি কি দেখলাম একটু যদি আবার ক্লিয়ারলি দেখি, যে এখানে প্রায় শেষ হয়ে গেছে। x সমান সমান a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এই ডেল্টাটা কি ভাই বলো তো, আদি দশা। কি দশা, আদি দশা। তারপরে আমরা v সমান সমান দেখলাম a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টা। তারপরে আমরা ভাই a সমান সমান দেখলাম মাইনাস a ওমেগা স্কয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এটা তোমরা আশা করি বুঝতে পারতেছো যে কি বুঝাইতেছে এখানে। এখন ভাই আর কি দেখতে পারতেছো এখানে, এখানে এখানে কিন্তু তোমরা আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করতে পারতেছো যে এই এ কে যদি আমরা মাইনাস ওমেগা স্কয়ার এভাবে রাখি, আর এই এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এই জিনিসটাকে যদি দেখো, উপরে তাকাও তো, একটু উপরে তাকাও, একটু উপরে, তোমার না বোর্ডের, দেখো এই যে এইখানে, এই দেখো x ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা, এখানে কি x লেখা যায় না, দেখো তো a ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার x। ভাই এরকম একটা জিনিস আপনি দেখাইছিলেন এই কিছুক্ষণ আগে ভাইয়া, কি দেখাইছিলাম, a ইজ ইকুয়াল টু মাইনাস কে বাই এম এক্স। ভাইয়া স্প্রিং এ দেখাইছিলেন, মনে আছে, মনে আছে, a ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স, a ইজ ইকুয়াল টু মাইনাস কে বাই এম বাই এক্স। ম্যাচ 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 করো, কি আসে, ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম, তাইলে কে ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার। আরো একটা, বুঝতে পারতেছো, দেখো তো আমাদের কি শর্ত ভুল ছিল, আমরা ডিফারেন্সিয়েট করেও কিন্তু মাইনাসটা পাইলাম, তাহলে কি আমরা যে ধারণাটা করছিলাম যে আমাদের ত্বরণটা উল্টা দিকে কাজ করতেছে, এটা কি ভুল ধারণা ছিল, একদমই ভুল ধারণা ছিল না, একদম সঠিক ধারণা ছিল। তাই এখান থেকে আমাদের মনে রাখার মতো বিষয় যে এই কয়টা, যে বেগের যে রাশিমালাটা দেখতেছ, এইটা 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 এটা তো অবশ্যই, আর তার পাশাপাশিও খুবই বেশি গুরুত্বপূর্ণ যে এই যে এই বিষয়গুলা, যে এই এ ম্যাক্সটা ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এ, মাইনাস ওমেগা স্কয়ার এ, যেটা কোথায়, যেটা থিটা সমান সমান যখন 90 ডিগ্রি বা সর্বোচ্চ উচ্চতায় বা সর্বোচ্চ বিস্তারে। আর ভি ম্যাক্সটা কত ছিল, ভি ম্যাক্সটা ছিল ওমেগা এ, যেটা থিটা সমান সমান 0 ডিগ্রি বা সাম্যাবস্থায়, সাম্যাবস্থায়। তুমি এটাকে এভাবে যে পেন্ডুলিয়ামের মতো চিন্তা করতে পারো, যে পেন্ডুলিয়ামটা তুমি ছেড়ে দিচ্ছ, এইখানে নিয়ে আসার পরে যে সর্বোচ্চ বিস্তারে এসে পড়ছে, বিস্তারে আসার পরে এর আর উপরে যেতে যাচ্ছে না, তো এখানে কি তার হয়ে গেছে, তার বেগ সমান সমান 0x, সে এখন নামতেছে, এই নামার পরে এইখানে আসার পরে বেগটা এতই বেশি হয়েছে, এতই ম্যাক্সিমাম হয়ে গেছে যে ওই বেগের প্রভাবে এই দিকে এসে পড়ছে। বোঝা গেছে, আর বেশি কথা বললাম না। এখন দেখো আমরা যে কয়টা সমীকরণ দেখলাম, এই কয়টা সমীকরণ ব্যবহার করে আমরা অনেক কোশ্চেন সলভ করব, অনেক কোশ্চেন সলভ করব। তার আগে আমরা যদি একটু দেখি যে আরেকবার একটু একটু অল্প, বেশি না, দেখো এই যে ভিটা যদি দেখো, একটু ভি এর দিকে তাকাও, মন দিয়ে তাকাও একটু, ভিটা যদি দেখো এই যে এরকম আছে, এ ওমেগা কস ওমেগা টি, এটা থেকে আমরা
হচ্ছে একটা সম্পর্ক নির্ণয় করব। এখানে দেখতে পাচ্ছ এ আর এক্স এর মধ্যে সম্পর্ক। এখানে আমরা ডিরেক্ট দেখো ভি আর এক্স এর মধ্যে সম্পর্কটা পাচ্ছি না। এখানে এই যে ওমেগা টিটা আছে, এই জিনিসটাকে আমরা চেষ্টা করতেছি যে দেখো এখানে কি ছিল যে সাইন ওমেগা টি প্লাস কি ডেল্টা, ডেল্টা ছিল দেখে এর সাথে আমরা এক্স এর একটা, যে এও আছে এক্সও আছে, একটা সম্পর্ক নির্ণয় করতে পারছি এ আর এক্স এর মধ্যবর্তী। কিন্তু এইখানে আমরা ডিরেক্ট এক্স এর সাথে একটা সম্পর্ক খুঁজে পাচ্ছি না। খুঁজে কি পাচ্ছি? দেখা যাচ্ছে পাচ্ছি না। যে ডিরেক্ট এরকম একটা সম্পর্ক নয় যে এই পাশে একটা ভি আছে, এই পাশে কিছু একটা আছে, তার সাথে এক্স আছে, এইরকম একটা সম্পর্ক আমরা পাচ্ছি না। এখন আমি চাচ্ছি এইখানে কোনোভাবে এক্সট্রাকে জোর করে নিয়ে আসবো। তোমরা অনেকেই চিন্তা করতে পারো, আচ্ছা ভাই ওই জোর করে যদি আনতে চান তাহলে এক্স আনার জন্য সাইন লাগবে। এক্স আনার জন্য কি লাগবে? সাইন লাগবে। আর সাইনের তো কজের সাথে সম্পর্কটা আমরা একটা সম্পর্ক জানি, আপনিও ট্রাই করেন, আমরা ট্রাই করি। সেই সম্পর্কটা কি? যে এ ওমেগা দিলাম, এখানে যদি আমি দিয়ে দেই একটু কজ স্কোয়ার ওমেগা টি, উপরে রুট দিয়ে দিচ্ছি, প্রবলেম আসতো? তো প্রবলেম নাই। এ ওমেগা ভাই এরকম লেখেন 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি, এমন লেখা যায় ভাইয়া? ভাই লেখা যায়। ভাই এখানে সাইন তো পেয়ে গেছেন, ওমেগা টি একটু পেয়ে গেছেন, এ তো আসেনি। তো এটাকে কি একটু জোর করে ঢুকাই দেওয়া যায়? এটাকে যদি আমি এখানে জোর করে ঢুকাই দিই, তোমরা তুলবা না, তোমরা একটু পরে তুলো, যে এ স্কোয়ার এইখানে যদি দেখি তাহলে এই জিনিসটা কি এর সাথেও গুণ হবে এ স্কোয়ার। এইখানেও একটু মনে করে যে সাইন স্কোয়ার, সাইন তো আছে, সাইন স্কোয়ার তো আছে, পাশে কি আসবে এ স্কোয়ার, বোঝা যাচ্ছে তো? তাহলে এইখানে এ ওমেগা রুট ওভার এ স্কোয়ার, এই জিনিসটা কি এ সাইন ওমেগা টি উপরে হোল স্কোয়ার না, কারণ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা কি আছে আর এটা নাই। তাহলে এটাই কি ভি এর সাথে এর একটা সম্পর্ক আলা সমীকরণ না? তার মানে আমরা একটা সম্পর্ক আলা সমীকরণ পাইলাম, যেটা ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার, মন দিয়ে দেখবা, হাত দিয়ে লিখবা, এই যে চোখ বন্ধ করে বসে থাকবা, দেখো এই যে ভি এর একটা সমীকরণ পাইলাম, এর একটা সমীকরণ পাইলাম, অনেকগুলো সমীকরণ পাইলাম। এখন এই সমীকরণগুলো দিয়ে কি করব? আমরা আমরা খেলবো। খেলবো মানে অঙ্ক করব। এই অঙ্কগুলো করলে তোমাদের মোটামুটি এই পার্টে অনেক কিছু শেষ। তারপরে তো আমরা পরবর্তী লেকচারে আরো অনেক ধরনের আলোচনা করব। তো মোটামুটি এই লেকচারটা তোমরা যদি একটু ধৈর্য ধারণ করে দেখে থাকো তাহলে অনেক কিছু ধারণা পাইছো, আশা করি অনেক ধরনের ধারণা পাইছো। আমরা তাহলে এখন থেকে যে সমীকরণগুলো দেখলাম সেটা আমরা একটু লিখি, যে এক্স সমান সমান, এটা সমীকরণ বারবার লিখে লিখে আমরা অভ্যস্ত করবো। এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা কি ভাইয়া? এটা হচ্ছে ভাই বিস্তার, সর্বোচ্চ কত দূরে যায়। ওমেগাটা কি? ওমেগাটা ভাই ওইটা হচ্ছে কৌণিক বেগটা কত সেটা প্রকাশ করে। ওমেগাটা থেকে পর্যায়কাল বের করা সম্ভব? জি ভাই, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি বের করা সম্ভব। টাইম টির কি ভাই কোন সময়ে যাচ্ছে সেটা আপনি বলেন। দশাটা কি ভাই? থাকতেও পারে নাও থাকতে পারে, না থাকলে জিরো, থাকলে যা থাকবে তাই। আমরা এখন একটা ভাইয়া কোয়েশ্চেন সলভ করব, যে কোয়েশ্চেনটা মোটামুটি তোমাদের হচ্ছে এই যা শিখলাম এর মধ্যে আছে। যে একটা কোয়েশ্চেন যদি তোমরা দেখো, যে একটি সরল সন্দিত কণার সমীকরণ, যে লেখা আছে x ইজ ইকুয়াল টু 0.5 সাইন পাই বাই 2t প্লাস পাই বাই 4। এখন এটা দেওয়া আছে, এইভাবে দেওয়া থাকে, মোস্ট অফ দ্য কোয়েশ্চেন এরকমই আসবে। এক নাম্বার বলতেছে কণাটির পর্যায়কাল কত, 2 নাম্বার 2 সেকেন্ড পর এর কি 2 সেকেন্ড পর এর হচ্ছে স্মরণ কত, স্মরণ কত। এখন দেখো তোমরা কি করবা, পর্যায়কাল যখন বের করবা তখন তোমরা কি জানো, এই সমীকরণটাকে তোমরা নর্মাল যে সমীকরণটা তার সাথে তুলনা করবা। ইজ ইকুয়াল টু এর জায়গায় কত আছে 0.5 সাইন পাই বাই 2t প্লাস ডেল্টার জায়গায় আছে কত পাই বাই 4। এখন দেখো পর্যায়কাল নির্ণয় করতে আমাদের ওমেগা সমান সমান দেখতে হবে, ওমেগা সমান পাই বাই 2।
আর ওমেগা সমান 2 পাই বাই টি। 2 পাই বাই টি ইজ ইকুয়াল টু পাই বাই 2, তা এটা কাটা, তাহলে টি ইজ ইকুয়াল টু টি ওই পাশে দাও, তারপরে এই দেখো 4 সেকেন্ড। টি সমান সমান কত সেকেন্ড? 4 সেকেন্ড। এটা কি এর পর্যায়কাল। এখন বলতেছে 2 সেকেন্ড পর আর স্মরণ কত? স্মরণ কত এটাকে ডিরেক্ট কিছুই করতে হবে না, এই যে এত 0.5 সাইন পাই বাই 2 টি প্লাস পাই বাই 4, দেখো এখানে 0.5 সাইন পাই বাই 2 ইনটু টি এর মানটা হচ্ছে 2, তাইলে পাই বাই 4, এই 2 কাটা দাও। এইখানে একটা হিসাব করে কিছু একটা মান আসবে, তাহলে সাইন ওই জিনিসটার মান বের করবা, সেই মানটা দিয়ে এখানে একটা অ্যান্সার বের করে নেবো। তাহলে মোটামুটি কি টাইপের কোশ্চেন আসবে আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এর পরবর্তী আগামী দিনের লেকচারে এই টপিকটা থেকে যত ধরনের কঠিন কঠিন যত কোয়েশ্চেন আছে বা যত সহজ কোয়েশ্চেন আছে যেটা কত জায়গায় আসছে সেই সব কিছু নিয়ে আলোচনা করবো। মানে আগামী ক্লাসটা মূলত ম্যাথমেটিক্যাল ক্লাসটা হবে। সে আগামী ক্লাসের জন্য স্বাগতম জানিয়ে তোমাদের হচ্ছে আজকের মতো ক্লাসটা শেষ করতেছি। সবাইকে অনেক ধন্যবাদ।